নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি কলকাতার আরজি কর মেডিকেল কলেজে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই নিয়ে কিন্তু সারা বাংলা আজ উত্তাল। এই ঘটনার প্রতিবাদের যে আন্দোলনের ঝড় শুধুমাত্র বাংলায় আবদ্ধ নেই, এই আন্দোলনের ঝড় কিন্তু সারা ভারত এমনকি বিশ্বে জুড়ে ছড়িয়ে পড়েছে। আর আরজিকর মেডিকেল কলেজে এই ডাক্তারের যে নারকীয় হত্যাকাণ্ড, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। সুপ্রিম কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছে। এই আরজিকর মেডিকেল কলেজের ঘটনার যে তদন্ত, তার সাথে সারা ভারতের এই স্বাস্থ্য ব্যবস্থায় যারা ডাক্তার, নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে, তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বিরাট বড় ঐতিহাসিক রায় দিয়েছে। সেই নিয়ে কিন্তু গোটা ভারত জুড়ে আজকে এই রায় নিয়ে গুঞ্জন চলছে। অর্থাৎ আজকের আমাদের ভিডিওর টপিক হলো সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন আরজিকর কেস। ভিডিও শুরু করার আগে আরজিকর কাণ্ডের সঠিক বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। তো আজকের ভিডিওতে দেখে নেব এই আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের এই কেসের খবর নিয়ে, সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে কি রায় দিয়েছে, তার সাথে সারা ভারতবর্ষের হেলথ সিস্টেম নিয়ে কি ঐতিহাসিক রায় দিয়েছে, তার সাথে এই ঐতিহাসিক রায়ের কি ভালো দিক আছে আর কি লিমিটেশন আছে, তাও দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন জুনিয়র লেডি ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ আর খুন করা হয়েছে। আর সেই থেকে কিন্তু সেই ঘটনা যখন প্রকাশ্যে আসছে, তখনই কিন্তু কলকাতার সহ সারা বাংলার মানুষজন এই ঘটনার সঠিক তদন্তের জন্য, সঠিক বিচারের জন্য কিন্তু তারা আন্দোলনে গর্জে উঠছে। আর এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে গত 14ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগে রাত্রেবেলা সারা বাংলা জুড়ে রাত দখল আন্দোলনের ডাক দিয়েছিল বাংলার মহিলারা। আর এই আন্দোলন যখন চলছিল, তখন এই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে যে সমস্ত ডাক্তাররা তাদের নিরাপত্তার জন্য যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের উপরে অত্যাচার করে একদল দুষ্কৃতী। এমনকি তারা হসপিটালেও একাধিক জায়গায় ভাঙচুর করে। আর সেই নিয়ে কিন্তু এই ঘটনা আরও গুরুতর হয়ে ওঠে এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়। আগে কিন্তু এই ঘটনা তদন্ত করছিল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে কলকাতা পুলিশ নয়, কারণ কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এই তদন্তকে নিয়ে। কারণ যখন ঘটনাটি ঘটে, তখন এই জুনিয়র যে ডাক্তার, যিনি নির্যাতিতা, তার পরিবারকে বলা হয় যে আত্মহত্যা করেছে। তারপরে দ্রুত পোস্টমর্টম রিপোর্ট করা হয়, দ্রুত বডি নিয়ে গিয়ে বডি সৎকার করে দেওয়া হয়। এবং কলকাতা পুলিশ যে তাদের পরিবারের সঙ্গে যে ভালো ব্যবহার করেনি, অমানবিক ব্যবহার করেছে, তার অভিযোগ উঠেছে। এমনকি কলকাতা পুলিশ নাকি ব্যাপারটাকে ধামা চাপা দিতে চেয়েছিল, সুসাইড বলে চালিয়ে দিতে চেয়েছিল এই কলকাতা পুলিশ আর এই আরজিকর কর্তৃপক্ষ। তার সাথে এই আরজিকর যে ভ্যান্ডালাইজ করা হয়েছে, যে ভাঙচুর করা হয়েছে, সে কারণে নাকি এই কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারাই নাকি দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টিকে করা হয়েছে, বা যারা ভ্যান্ডালাইজ করছিল তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আর সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার, এই আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর এবং কি কলকাতা পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আছে। আর সেই কারণে কলকাতা হাইকোর্ট এই তদন্তভারের দায়িত্ব দিয়েছিল সিবিআইকে। সিবিআই কিন্তু তদন্ত করছিল। কিন্তু সেই সঙ্গেই সুপ্রিম কোর্টে কিন্তু আরও একটি কেস হয়। সুপ্রিম কোর্টের সেই কেসে আজকে শুনানি হয়েছে, যেখানে এই শুনানির দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তার সাথে ছিলেন মনোজ মিশ্র আর জেবি পারদেওলা। সেখানে সুপ্রিম কোর্ট এই আরজিকরের কেসটিকে নিয়ে, অর্থাৎ নির্দিষ্ট করে আরজিকর হসপিটালকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ রায় দেয়। তার সাথে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার বা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এখন আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্ট আরজিকরকে নিয়ে নির্দিষ্ট করে কি নির্দেশ দিয়েছে। মেনলি এই যে আরজিকর মেডিকেল কলেজে এই যে জুনিয়র ডাক্তারের যে নৃশংস হত্যা বা খুন, তারপরে যেভাবে হসপিটাল কর্তৃপক্ষ বিষয়টিকে সুসাইড বলে চালিয়ে দিতে চেয়েছে, তাদের পরিবারের লোকেদের সাথে বা পরিবারের মানুষজনের সাথে অমানবিক ব্যবহার করেছে, রাজ্য সরকার যেভাবে গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে চেয়েছে, এমনকি কলকাতা পুলিশ যেভাবে এই ঘটনার পেছনে অমানবিক ব্যবহার দেখিয়েছে, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে
আরজি কর মেডিকেল কলেজের অথরিটিকে, স্বাস্থ্য দপ্তরকে আর এই কলকাতা পুলিশকে কিন্তু ব্যাপকভাবে ক্রিটিসাইজ করেছে এবং তাদেরকে পুরো ভৎসনার মুখে ফেলে দিয়েছে। এবং তার সাথে সুপ্রিম কোর্ট বলেছে যে আরজি কর কাণ্ডে যে সমস্ত কেসগুলি চলছে হাইকোর্টে কিংবা কলকাতার বিভিন্ন কোর্টে, সমস্ত কেস কিন্তু এখন সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে। এবং আমরা দেখেছি যে আরজি কর কাণ্ডে নিরাপত্তা নিয়ে একটা বিরাট বড় অভিযোগ উঠেছে। এমনকি ওই 14ই আগস্ট লাস্ট রাতে সেখানে একদল দুষ্কৃতী ভাঙচুর করেছিল, এমার্জেন্সি পুরো ভেঙে দিয়েছিল এবং অনেক ডাক্তারের উপর অত্যাচার করেছিল। তাই সুপ্রিম কোর্ট বলেছে আর রাজ্য পুলিশ নয়, রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা নেই। এখন থেকে যতদিন নয় তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই আরজি কর কাণ্ডের যে নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, কেন্দ্র সরকারের যে বাহিনী, সেই বাহিনী আরজি করে নিরাপত্তা দান করবে। তার সাথে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এই যে আরজি করে দুষ্কৃতীরা ভ্যান্ডালাইজ করেছিল তার বিরুদ্ধে কী কী স্টেপ নেওয়া হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কী কী স্টেপ নিয়েছে রাজ্য পুলিশ, তার সমস্ত ডকুমেন্টস কিন্তু বা রিপোর্ট কিন্তু দিতে হবে এই সুপ্রিম কোর্টকে। তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যে সিবিআই তদন্ত করছে, সিবিআই যে তদন্তের যে স্ট্যাটাস অর্থাৎ রিপোর্ট প্রত্যেকটা শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে। অর্থাৎ এই কেসের পরবর্তী শুনানি আছে বৃহস্পতিবারও কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে সিবিআই এখন পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে এবং তদন্তে কী কী স্টেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু জানাতে হবে। অর্থাৎ প্রত্যেকবার শুনানিতে সিবিআই জানাবে যে আমরা এই সিদ্ধান্ত, আমরা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এতদূর এগিয়েছি। তার সাথে আরও অভিযোগ উঠেছে যে যখন এই আরজি কর কাণ্ডের প্রতিবাদ করা হয়েছে, আন্দোলন করা হয়েছে, তখন পুলিশ জোর করে আন্দোলনকারীদের উপরে অত্যাচার করেছে বা গ্রেপ্তার করেছে বা অনেক ডাক্তারকে পর্যন্ত লালবাজারে ডেকে পাঠিয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অস্ত্র ছাড়া বা নিরস্ত্রভাবে যে সমস্ত আন্দোলন বা মিছিল, এই সমস্ত মিছিলে কিন্তু পুলিশ বা রাজ্য সরকার কোনো মতেই হস্তক্ষেপ করতে পারবে না। আমরা জানি এটা আমাদের মৌলিক অধিকার। যে অন্যদিকে আমরা জানি যে আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে ডাক্তাররা, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা কিন্তু কর্মবিরতি পালন করছে, তারা কিন্তু ওপিডি করছে না তাদের নিরাপত্তার স্বার্থে। তারা বলেছে নো সেফটি নো ডিউটি, কিন্তু সুপ্রিম কোর্ট এখানে এই ডাক্তারদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছে যাতে তারা এই কর্মবিরতি তুলে নেয়। কারণ ডাক্তাররা যেহেতু কর্মবিরতি করছে, অনেক হাজার হাজার যে যারা গরিব মানুষ আছে, যারা মধ্যবিত্ত মানুষ আছে, তারা কিন্তু এই গভর্নমেন্ট হসপিটালে আসে চিকিৎসার জন্য, তারা সমস্যায় পড়ছে। তাই সুপ্রিম কোর্ট এই কর্মবিরতি করা বা আন্দোলনরত ডাক্তারদেরকে রিকোয়েস্ট করেছে বা অনুরোধ করেছে তাদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। কারণ গোটা বিষয়টি এখন সুপ্রিম কোর্টের আন্ডারে এবং সুপ্রিম কোর্ট বিষয়টিকে দেখবে, এই নিশ্চয়তা দিয়েছে। এতে গেল সুপ্রিম কোর্টের নির্দেশ, বিশেষ করে আরজি কর হসপিটালের এই কেসটি নিয়ে। এখন এই আরজি কর কাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে যে বিতর্ক তৈরি করেছে, সেখানে দেখেই দিয়েছে যে ডাক্তাররা বা নার্সরা বা স্বাস্থ্যকর্মীরা তাদের যেখানে কর্মক্ষেত্র অর্থাৎ হসপিটালে তারা কিন্তু নিরাপদ নয়। তাই তারা যেহেতু নিরাপদ নয়, তারা কি করে চিকিৎসা দেবে? সেই কারণেই সুপ্রিম কোর্ট বলেছে এই ঘটনা ভয়ঙ্কর ঘটনা। তাই ভারতবর্ষের কোনো জায়গাতে যাতে আরও একটি রকম ঘটনা না ঘটে, তাই কিন্তু সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষের প্রত্যেকটি হসপিটালের জন্য। সেগুলো দেখে নেব। অর্ডার ফর হোল নেশন, সারা দেশের যে সমস্ত সরকারি হসপিটালগুলি আছে, সেই কেন্দ্র সরকারের হসপিটাল হতে পারে বা রাজ্য সরকারের হসপিটাল আছে, সমস্ত হসপিটালের নিরাপত্তার ক্ষেত্রে বা সমস্ত হসপিটালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। প্রথম রায় কি দিয়েছে? সুপ্রিম কোর্ট একটি ন্যাশনাল টাস্ক ফোর্স অর্থাৎ এনটিএফ গড়ে দিয়েছে। যে এনটিএফ এই স্বাস্থ্য ব্যবস্থায় নিরাপত্তার ক্ষেত্রটি সবথেকে গুরুত্বপূর্ণভাবে দেখবে। অর্থাৎ এই এনটিএফ তৈরি করেছে যাতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটি সুনিশ্চিত হয়। এবং এই যে এনটিএফ সারা ভারতবর্ষের সমস্ত সরকারি হসপিটালের নিরাপত্তার দিকটি নিশ্চয়তা করার জন্য রিপোর্ট দেবে। এবং এই যে এনটিএফ সুপ্রিম কোর্ট গড়ে দিয়েছে, সেখানে ভারতবর্ষের বিভিন্ন যে বড় বড় হসপিটালগুলি আছে, সে এইমস আছে, সে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি আছে, সে সমস্ত হসপিটালের যারা ডিরেক্টর আছে, যারা প্রিন্সিপাল আছে বা যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তারা কিন্তু এই কমিটিতে থাকছে। সুপ্রিম কোর্ট কিন্তু প্রত্যেকের নাম করে করে এই কমিটি গড়ে তুলেছে। তার সাথে কে থাকবে? তার সাথে সিকিউরিটি এক্সপার্ট থাকবে। কী হবে? এই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তা দেখবে। তার সাথে আর কে থাকবে? তার লিগাল এক্সপার্ট থাকবে।
আইনি প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে রাখা যায়। তার সাথে এই যে কমিটি সুপ্রিম কোর্ট গড়ে তুলেছে বা এনটিএফ, সেখানে আমাদের কেন্দ্র সরকারের যে হোম সেক্রেটারি আছে সে থাকবে, এমনকি আমাদের কেন্দ্র সরকারের যে ক্যাবিনেট সেক্রেটারি আছে সে থাকবে, এমনকি আমাদের কেন্দ্র সরকারের যে হেলথ মিনিস্ট্রি আছে সেই হেলথ মিনিস্ট্রিরও কিন্তু সেক্রেটারি এই এই কমিটিতে থাকছে। তার সাথে প্রত্যেকটি রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে হেলথ ডিপার্টমেন্টের বা সরকারের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরাও কিন্তু এই কমিটিতে থাকবে। এই গুরুত্বপূর্ণ কমিটি অর্থাৎ যেটা এনটিএফ, এটা সুপ্রিম কোর্ট আজ গড়ে তুলে দিয়েছে এবং প্রত্যেকটি কমিটির সদস্যদের কিন্তু নাম বলে দিয়েছে। এখন এই কমিটিটির কাজ কী হবে, কী উদ্দেশ্যে গড়ে তুলেছে, কমিটি গড়ার পেছনে মূল যে উদ্দেশ্য সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কমিটি দেখবে বা এই কমিটি সিদ্ধান্ত নেবে কীভাবে গোটা ভারতবর্ষের প্রত্যেকটি হসপিটালে সিকিউরিটিকে নিশ্চিত করা যায়। তার সাথে আর কি করাবে, যে এই সিকিউরিটির জন্য হসপিটালে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে তারাও কিন্তু এই কমিটি রিপোর্ট তৈরি করবে। তার সাথে এই কমিটি আরও একটি রিপোর্ট তৈরি করবে যাতে হসপিটালে এই যারা স্বাস্থ্যকর্মীরা আছে তাদের যে ক্রিটিক্যাল সিচুয়েশন বা কোনো ক্রাইসিস দেখা দিলে হঠাৎ করে সেটাকে সহজেই হ্যান্ডেল করার জন্য যে ট্রেনিং সেটাও কিন্তু এই কমিটি ঠিক করবে। অর্থাৎ কমিটি ঠিক করবে কীভাবে হসপিটালগুলোতে সিকিউরিটি দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার সাথে যে হসপিটালের যে ট্রেনিং ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য সেটা দেখা হবে। তার সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই তিনটে দায়িত্ব কিন্তু দেখবে বা রিপোর্ট তৈরি করবে এই কমিটি। এবং বলে দেওয়া হয়েছে এই কমিটি কবের মধ্যে রিপোর্ট দেবে, সুপ্রিম কোর্ট সেটাও বেঁধে দিয়েছে যে কমিটি আগামী 3 সপ্তাহের মধ্যে একটা ইন্ট্রিম রিপোর্ট দেবে, অন্তর্বর্তীকালীন রিপোর্ট, যে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী দিনে শেষ করব, কাজ শেষ করব। এবং বলে দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে এই ন্যাশনাল টাস্ক ফোর্স তাদের রিপোর্ট তৈরি করে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, তার বেশি কিন্তু সময় দেওয়া যাবে না, কারণ বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যখন সুপ্রিম কোর্টের কাছে এরা রিপোর্ট জমা দিবে, সুপ্রিম কোর্ট সেই রিপোর্টটা পাঠিয়ে দিবে কেন্দ্র সরকারের কাছে আর রাজ্য সরকারের কাছে, আর রাজ্য সরকার আর কেন্দ্র সরকার যৌথভাবে এই বিষয়টিকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে যাতে দেশের প্রত্যেকটি হসপিটালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত হয়। এমন এটাও হতে পারে যে আগামী দিনে সুপ্রিম কোর্ট কিন্তু বেঁধে দিতে পারে টাইম, যে 6 মাসের মধ্যে এটাকে প্রত্যেকটি হসপিটালে ইমপ্লিমেন্ট করতেই হবে। এটা কিন্তু সবথেকে ঐতিহাসিক একটি কাজ। এবং সুপ্রিম কোর্ট এগুলোও বলে দিয়েছে যে এই রিপোর্টে যারা দায়িত্বে থাকছে এই এনটিএফ তারা কোন কোন বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দেবে, মেনলি কোন কোন গুরুত্ব দেবে সিকিউরিটির ক্ষেত্রে। ফার্স্ট, টেন্ট সিকিউরিটি ইন এমার্জেন্সি ব্লক ইন হসপিটালের যে এমার্জেন্সি ব্লক আছে সেই এমার্জেন্সি ব্লকে যেন অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি থাকে। আমরা জানি যখন কোনো রুগী কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথমে এমার্জেন্সিতে যায় এবং এমার্জেন্সিতেই কিন্তু সবথেকে সমস্যাটা তৈরি হয়। অনেক সময় রুগী কিন্তু মুমূর্ষ থাকে এবং এমার্জেন্সিতে আসার পরে হয়তো তার প্রাণ চলে যায় বা তার মৃত্যু ঘটে, তখন কিন্তু পেশেন্ট পার্টির লোকজন কিন্তু রেগে যায়। তাই এমার্জেন্সিকে সব থেকে নিরাপত্তা দিতে হবে, তাই এখানে টেন্ট সিকিউরিটি থাকবে। এমনকি আমরা দেখেছি আরজি করে যে ভাঙচুরটাও করা হয়েছিল সেখানে কিন্তু এমার্জেন্সিতে ভাঙচুর করা হয়েছে, তাই এমার্জেন্সিকে রক্ষা করতে হবে, তাই এমার্জেন্সিতে টেন্ট সিকিউরিটি রাখতেই হবে। তার সাথে ব্যাগেজ স্ক্রিনিং, হসপিটালের মধ্যে যে সমস্ত ব্যাগ বা ব্যাগেজ তল্পা থাকবে সেগুলোকে প্রত্যেকটিকে স্ক্রিনিং করতে হবে। এমনকি রেস্ট্রিকশন করতে হবে হসপিটালের মধ্যে যাতে কোনো আনঅথরাইজড ব্যক্তি এই হসপিটালের মধ্যে ঢুকতে না পারে, কোনো অজানা লোক, কোনো অসৎ উদ্দেশ্যের লোক এই হসপিটালের মধ্যে ঢুকতে না পারে। তার সাথে টেন্ট সিকিউরিটি টু কন্ট্রোল ক্রাউড ইনসাইড, হসপিটালের মধ্যে প্রচুর রুগী থাকে, ওপিডিতে প্রচুর রুগী থাকে, এমার্জেন্সিতে প্রচুর পেশেন্ট পার্টির লোক থাকে, তাই সেই যে ক্রাউডটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই হসপিটালের ভিতরে বা বাইরে এই সিকিউরিটি কিন্তু রাখতে হবে, টেন্ট সিকিউরিটি। অন্যদিকে এখানে কিন্তু অভিযোগ উঠেছিল আরজি কর মেডিকেল কলেজে মহিলাটির মৃতদেহ কিন্তু সেমিনার রুম থেকে পাওয়া গেছে। অনেকে বলেছে নাকি সরকারি হসপিটালগুলিতে স্টাফেদের জন্য আলাদা রেস্ট রুম নেই, আলাদা টয়লেট রুম নেই, আলাদা চেঞ্জিং রুম নেই, সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে প্রত্যেকটি হসপিটালের প্রত্যেকটি ওয়ার্ডের সাথেই সেখানে স্টাফেদের জন্য আলাদা আলাদা রেস্ট রুম রাখতে হবে, এমনকি একটা জেন্ডার নিউট্রাল একটা স্পেসও রাখতে হবে যেখানে নারী পুরুষ সবাই সেখানে যাতায়াত করতে পারে বা তাদের রেস্ট নিতে পারে। অন্যদিকে আর কি বলা হয়েছে, সিকিউরিটির ক্ষেত্রে বায়োমেট্রিক অবশ্যই ইনস্টল করতে হবে। অনেক বেসরকারি হসপিটালে কিন্তু বায়োমেট্রিক আছে, অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা যখন ঢুকবে যখন বেরোবে অবশ্যই তারা কিন্তু বায়োমেট্রিককে কাজে লাগাবে। এখানে কী হবে, বাইরের লোক কিন্তু ঢুকতে পারবে না,
এমনকি স্বাস্থ্যকর্মীরা কখন ঢুকছে, টাইমে ঢুকছে না টাইমে বেরোচ্ছে কিনা তাও জানা যাবে। অন্যদিকে আরও বলা হয়েছে হসপিটালের প্রত্যেকটি পার্টে কিন্তু সিসিটিভি রাখতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে, যাতে অবশ্যই সিসিটিভিগুলি সঠিকভাবে কাজ করে। এমনকি গোটা হসপিটালের চত্বর জুড়ে অবশ্যই এনাফ লাইটের ব্যবস্থা করতে হবে। তার সাথে আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে যে নাইট শিফটে যে সমস্ত স্বাস্থ্যকর্মী, সে ডাক্তার হোক নার্স হোক, তারা যাদের ডিউটি পড়বে তাদের জন্য হসপিটাল থেকে দায়িত্ব নিয়ে তাদের পরিবহনের ব্যবস্থা করতে হবে, বা হসপিটাল থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার বা বাড়ি থেকে আনার জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে, মেনলি রাত 10টা থেকে ভোর 6টার মধ্যে যদি এরকম সমস্যা হয়। অন্যদিকে আর কি, যে হসপিটালের সমস্ত স্টাফকে, সে ডক্টর হতে পারে নার্স হতে পারে, সবাইকে একটা ট্রেনিং ওয়ার্কশপ করতে হবে। এই ট্রেনিং ওয়ার্কশপে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, যাতে হসপিটালে কোনো ক্রাইসিস ঘটে গেল, হয়তো কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে যেতে পারে, কিংবা কোনো পেশেন্ট পার্টি এসে চড়াও হলো, কিংবা একটা সংঘর্ষ লেগে যেতে পারে, কিংবা যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, রেপের ঘটনা ঘটে যায় বা এরকম মার্ডারের ঘটনা ঘটে যায়, সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও কিন্তু ট্রেনিং দিতে হবে। তার সাথে প্রত্যেকটি হসপিটালের বেসমেন্টে পুলিশ যে ফোর্সের ডিপার্টমেন্টকে এস্টাবলিশ করতে হবে। এমনকি তার সাথে আরও নজর দিতে হবে যে হসপিটালের যেখানে রুগী ভর্তি আছে, যেখানে পেশেন্ট পার্টির লোকজন আছে, এমনকি যেখানে আমাদের ডক্টররা আছে, নার্সরা আছে, সেখানে যেন অবশ্যই হাইজিন মেনটেন করা হয়। এমনকি এখানে কিন্তু অভিযোগ উঠেছে আরজি কর মেডিকেল কলেজে, সেখানে নাকি ড্রাগ র্যাকেট চলতো, সেখানে নাকি যে অ্যালকোহল র্যাকেট চলতো, সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। বলেছে যে হসপিটালের মধ্যে কোনো অ্যালকোহলিক পার্সন যাতে না ঢুকতে পারে, কোনো ড্রাগ অ্যাডিক্টেড লোক যাতে না ঢুকতে পারে, সেটা কিন্তু অবশ্যই রেস্ট্রিকশন করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। আর এই যে এনটিএফ, তাদের কাজ হচ্ছে এই সমস্তগুলিকে ইমপ্লিমেন্ট কীভাবে করা যাবে, আদার্স যে সমস্ত বিষয়গুলিকে ইমপ্লিমেন্ট করা যাবে সেগুলো কীভাবে করা যাবে তার উপর রিপোর্ট তৈরি করতে হবে এবং সুপ্রিম কোর্টকে দিতে হবে। সুপ্রিম কোর্টের সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকারকে পাঠিয়ে দেবে। এখন রাজ্য সরকার কেন্দ্র সরকার নিজে নিজেই দায়িত্ব নিয়ে করবে না যৌথভাবে করবে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেবে এবং টাইম মেনটেন করে দেবে এবং টাইমও কিন্তু বেঁধে দেবে যে এই সময়ের মধ্যে অবশ্যই সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন সুপ্রিম কোর্টে যে ঐতিহাসিক রায় দিয়েছে, এর অ্যাডভান্টেজ কি, এর ভালো দিক কি? প্রথম কথা, সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ডে যে সমস্ত রায়গুলি দিয়েছে, বিশেষ করে আরজি করকে, সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যেখানে আমরা সবাই চাইছি যে বিচার হোক, শাস্তি পাক, সেখানে কিন্তু সিবিআই যাতে গড়িমসি না করে, কারণ সিবিআই দেখেছে অনেক কেসে কিন্তু তারা তদন্ত শেষ করতে পারেনি, অনেক সময় সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু নিরপেক্ষতার অভিযোগ উঠেছে। তাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিবিআই কতটা ইনভেস্টিগেশন করছে তার রিপোর্ট দিতে হবে। তার আমরা বুঝতে পারছি যে সঠিক যেটা ইনভেস্টিগেশন হবে, দোষীরা যে শাস্তি পাবে, সেই আশায় কিন্তু আমরা বুক বাঁধছি। অন্যদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কি, যে নিরস্ত্র অবস্থায় যে সমস্ত আন্দোলনগুলি চলছে, মিছিলগুলো চলছে বা অবরোধ চলছে, সেগুলি কোনোভাবেই পুলিশ আটকাতে পারবে না। অর্থাৎ এই আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আমরা যে পথে নেমেছি, যে আন্দোলন করছি, সেই আন্দোলন কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে কোনো সমস্যা হবে না। অন্যদিকে সুপ্রিম কোর্ট সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে যে নিরাপত্তার বিষয়টি। ডাক্তার বা নার্সের উপরে কিন্তু অত্যাচারের ঘটনা বারবার আসছে। অনেক সময় কি পেশেন্ট পার্টিরা রুগী মারা গেলে ডাক্তার বা নার্সের উপর অত্যাচার করে। এনআরএসে একটা ঘটনা ঘটেছিল, এমনকি এই বাইরের পলিটিক্যাল পার্টির লোকেরা, রুলিং পার্টির লোকেরা হসপিটালে এসে ঝামেলা করে, তাদের রাজনৈতিক ক্ষমতা দেখায়। এমনকি হসপিটালের মধ্যেই অনেক পার্সন আছে তারাও কিন্তু এরকম অত্যাচার ঘটায়, যেটা কিন্তু আরজি কর কাণ্ডে ঘটেছে। আর এই সমস্ত বিষয়গুলি যাতে না ঘটে, তাই নিরাপত্তা দেওয়ার কিন্তু এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে বুঝতে পারছি যে ডাক্তার বা নার্সদের যে নিরাপত্তা, যেটা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল, সেটা কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব পেতে চলেছে যদি সঠিকভাবে সেটাকে সরকার ইমপ্লিমেন্ট করে, এবং শুধু একবার ইমপ্লিমেন্ট করলে হবে না, সেটাকে মেনটেন করে যায়। যদি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, এনটিএফ যা রিপোর্ট দিবে, সেটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং মেনটেন করা যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের স্বাস্থ্যক্ষেত্রে একটা বিরাট বড় উন্নতি হতে চলেছে। এখন সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে আমরা আশায় বুক বাঁধছি, তবুও কিন্তু আমরা কোথাও কোথাও বিশ্বাস করতে পারছি না যে আদেও কি স্বাস্থ্য ব্যবস্থা করে নিরাপত্তা পাবো আমরা, বা যারা স্বাস্থ্যকর্মীরা আছে তারা কি আদৌ নিরাপত্তা পাবে কিনা, তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না। সেই বিশ্বাস করতে না পারার কী কারণ আছে? মেনলি কি, এই যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, যে রিপোর্ট তৈরি করতে বলেছে, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা কিন্তু খুবই সমস্যা। কারণ আমাদের হসপিটাল, অনেক গ্রামের দিকে হসপিটাল আছে যেখানে কিন্তু সঠিক পরিষেবাই নেই, সেখানে কিন্তু সিস্টেম নেই, সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই। তাই প্রত্যেকটি হসপিটালে এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব সমস্যা আছে। আর ইমপ্লিমেন্ট হয়তো হয়ে যাবে, তারপরেও কিন্তু সেটাকে মেনটেন করে যেতে হবে, সেটাও কিন্তু একটু সমস্যা হবে। টোটাল উদ্যোগ নিতে হবে কিন্তু সরকারকে। এখন সরকার কি করবে তার উপরে কিন্তু নির্ভর করছে। হয়তো বিতর্ক হয়েছে বলে 2 মাস 4 মাস হবে, তারপরে যেই কি সেই, এখন পুরো নির্ভর করছে সরকারের উপরে।
এখন এই যে কমিটি যে রিপোর্ট তৈরি করবে সেটা কেন্দ্র সরকারকে দিবে, রাজ্য সরকারকে দিবে। হয়তো দেখা যাচ্ছে যে এই যে যা ইমপ্লিমেন্ট করতে হবে সেখানে যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব লাগে তাহলে কিন্তু সমস্যা, কারণ দুই সরকারকে যৌথভাবে এই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দিকটি কিন্তু অবশ্যই দেখতে হবে। অন্যদিকে এত যে সিকিউরিটির কথা বলা হচ্ছে, মেনলি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সিকিউরিটিকে জোর দিতে গেলে সবার আগে কী করতে হবে, যে পলিটিক্যাল পার্টির যে র্যাকেটগুলো আছে সেই র্যাকেটগুলোকে ভাঙতে হবে। আমরা জানি এখন হসপিটালগুলি এখন পলিটিক্যাল পার্টিদের আঁকড়া হয়ে গেছে, তাদের ক্ষমতা প্রদর্শনের আঁকড়া হয়ে গেছে। স্টুডেন্ট ইউনিয়ন আছে, হসপিটাল কর্মীদের ইউনিয়ন আছে, রোগী কল্যাণ সমিতি আছে এবং সরকারের আবার এক শ্রেণীর মদতপুষ্ট লোক আছে। এরাই কিন্তু হসপিটালের এই চিকিৎসা ব্যবস্থাটাকে সব থেকে খারাপ করে দিচ্ছে। আর এই যে আরজি করে ঘটনা ঘটেছে, এখানেও কিন্তু বিভিন্ন র্যাকেটের যুক্ত থাকার কথা বলা হচ্ছে। অন্যদিকে আমরা জানি আমাদের হসপিটালগুলিতে দালাল রাজ চলে। এক শ্রেণীর লোক আছে যারা টাকা নিয়ে রুগীকে সহজে ভর্তি করে দেয়, বেড ম্যানেজ করে দেয়, কিংবা ওষুধ সহজে এনে দেয়, কিংবা রিপোর্ট সহজে করে দেয়, কিংবা ব্লাড সহজে ম্যানেজ করে দেয়, এমনকি তারা আবার রুগীকে দ্রুত ছুটিও করে দিতে পারে। আর এই যে লোকগুলি এরা কিন্তু কেউই নয়, এদের যোগ্যতা কিচ্ছু নেই, কিন্তু এরাই আবার ডাক্তার নার্সদেরকে হুমকি দেখায়। ডাক্তার নার্সদের থেকে দেওয়ার ক্ষমতা বেশি। মেনলি এদের পেছনে পলিটিক্যাল পার্টিরা আছে। তাই এই সমস্ত মিডিলম্যানদেরকে ধ্বংস করতে হবে। এদের সমস্ত মিডিলম্যানদের যে র্যাকেট, সে র্যাকেটটা বন্ধ করতে হবে। শুধু বাইরের মিডিলম্যান নয়, এর সাথে হসপিটালে যে সমস্ত গ্রুপ ডি কর্মী আছে, আয়া আছে বা ওয়ার্ড বয় আছে, তারাও কিন্তু যুক্ত। তাদের এই র্যাকেট কিন্তু অবশ্যই ভাঙতে হবে। অন্যদিকে এই যে সিকিউরিটি, এই সিকিউরিটি দায়িত্ব পুরোপুরি কিন্তু পুলিশের উপরে, সে সেন্ট্রাল পুলিশ হোক আর রাজ্য পুলিশ হোক। এখন পুলিশ কেমন দায়িত্ব নিচ্ছে সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করেনি, কারণ পুলিশ হচ্ছে সরকারের পেটোয়া পুলিশ। তাই পুলিশকে কিন্তু আগে এখানে দায়িত্ব নিতে হবে। এত কিছু সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিন্তু হয়তো দেখা যাবে যে পুলিশ কোনো কাজ করছে না বা মেনটেন করছে না, তাহলে কিন্তু স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তার কাজ দেবে না। কারণ আমরা জানি অনেক হসপিটালে ক্যাম্পাসের মধ্যে কিন্তু ড্রাগ বা মদের র্যাকেটের অভিযোগ উঠছে, এমনকি সেক্স র্যাকেটের অভিযোগ উঠছে, এমনকি চুরির ঘটনা ঘটে, পেশেন্ট পার্টিদের মোবাইল চুরি হয়ে যায় এবং ডাক্তারদের নার্সদের যে মোবাইল বা ল্যাপটপ চুরি হয়ে যায়, এরকম ঘটনা ঘটে। এমনকি বাইরের লোক এসে হুমকি দিয়ে যায়, মারধর করে যায়, ভাঙচুর পর্যন্ত করে যায়। এছাড়াও তো একাধিক র্যাকেট কিন্তু জড়িয়ে আছে। স্মাগলিংয়ের ঘটনা ঘটে, চাইল্ড স্মাগলিং, অর্গান স্মাগলিং বা বডি স্মাগলিংয়ের পর্যন্ত ঘটনা ঘটে। মূল দায়িত্ব কিন্তু পুলিশের হাতে। পুলিশ পালন না করলে আমাদের কিন্তু কোনো কিছু করার থাকবে না, আর সুপ্রিম কোর্টের রায়েরও কিন্তু কোনো কিছুই দাম থাকবে না। তাই পুরো বিষয়টি পুলিশের উপর নির্ভর করছে। পুলিশ এখন কি করবে সেটাই কিন্তু সবথেকে বড় কথা। আর আমাদের কিন্তু পুলিশের উপরে কোনো ভরসা নেই। তার সাথেই ডাক্তারের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, রোগীর পেশেন্ট পার্টিদের সাথে ব্যবহার করতে হবে, এর নিয়ে কিন্তু একটা জনসচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে আমি তুলে ধরলাম। তো আপনি সুপ্রিম কোর্টের রায়কে সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আরও একবার আরজিকর কাণ্ডের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।